আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নম্বর 5-এ। একে একে আমাদের চ্যানেলে 5টি এপিসোড চলে আসলো। সবাইকে স্বাগত জানাচ্ছি 5 নম্বর এপিসোডে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং সিজন 3 শুনেছেন এবং যারা এতদিন সিজন 1 এবং 2 এর সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরাবরের মতোই কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত সিজন 1 এবং সিজন 2 দেখেননি, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে সিজন 1 এবং সিজন 2 দেখে আসবেন। এবং এই সিজন 3-র 4টা এপিসোড যারা এখন পর্যন্ত দেখেননি, তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসুন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। বর্তমানে ইউটিউবে আমাদের ভিডিও কোনোভাবে রিচ হচ্ছে না, আর যারা ভিডিও ডাউনলোড করে দেখছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিও আপনারা দয়া করে ডাউনলোড করে দেখবেন না। এতে করে ভিডিওর রিচ অনেকখানি আমরা কম পাই, যার কারণে ভিডিওতে ভিউ হচ্ছে না। একটা স্বাভাবিক এপিসোড গল্পে ভিউ মিনিমাম 5 থেকে 10,000 এটা আশা করাই যায়, কিন্তু এত মিনিমাম ভিউ হচ্ছে যে আমি গল্পটা হয়তো আর চালাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যাতে করে বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি 5 নম্বর এপিসোডে চলে যাই। অন্ধকারচ্ছন্ন একটি রুম। হঠাৎ করে রুমটি আলোকিত হয়ে গেল। চারিদিকে শুধুমাত্র আলো আর আলো এবং সাদা মেঘ দেখা যাচ্ছে। হঠাৎ করেই চারিদিকটা এমন দেখে ইকবাল অনেকটা চমকে গেল। ইকবাল বুঝতে পারছে না সে কোথায় আছে। চারিদিকে হঠাৎ করেই গাছপালাগুলো বড় হতে লাগলো। ইকবালের মাথায় কিছুই ঢুকছে না, সে কোথায় আছে। উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পর সে দেখল আসমান থেকে একটা আলোক রশ্মি তার দিকে নেমে আসছে। ইকবাল কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কোথায় আছে? সে কি সেই কোরলুস রাজ্যে বন্দী আছে, নাকি কেউ তাকে নিতে এসেছে, নাকি মৃত্যুর ফেরেশতা তাকে উপরে নিতে এসেছে? সে কি মারা যাচ্ছে? তার কি বয়স ফুরিয়ে এসেছে? ইকবাল কিছুই বুঝতে পারছে না। সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাকে যদি আপনার কাছে আপনি ডেকে নেন, তাহলে আমি খুব আনন্দের সহিত আপনার কাছে যেতে আমি রাজি আছি। এই দীর্ঘ জীবনে আমার আর কিছুই পাওয়ার নেই। ইকবাল চোখ খুলে দেখল তার সামনে বিশাল দানব দৈত্যাকৃতির একজন লোক দাঁড়িয়ে আছে। তার মুখে ঘোমটা দেওয়া, চোখ থেকে জল জল করে বরফের মতো আলো জ্বলছে। তার চোখ দুটি শুধুমাত্র দেখা যাচ্ছে। তার হাতে বড় একটা ছড়ি, সেই ছড়ির মাথায়ও বরফের মতো আলো জ্বলছে। ইকবালের একটুও বুঝতে অসুবিধা হলো না এ হচ্ছে এবার প্রধান দ্বাররক্ষী, যাকে কিনা তিনি রেখে এসেছিলেন এবাকে পাহারা দেওয়ার জন্য। ইকবাল সাথে সাথে বুঝতে পারল তেনাকে হয়তো আল্লাহর তরফ থেকে মৃত্যুর ফেরেশতা নিতে আসেননি। কিন্তু এ এখানে কি করছে, আর এ এখানেও বা কিভাবে আসলো? ইকবাল সেটাকে দেখে আসলে বিস্মিত হয়ে গেল। ইকবাল জিজ্ঞেস করল, ম্যামস, তুমি এখানে? তোমাকে এখানে দেখবো আশা করিনি। কি মনে করে এখানে আসলে? আর এত বছর পর? আর তুমি কিভাবে জানলে যে আমি বেঁচে আছি? সামনে থাকা লোকটির নাম ম্যামস। ম্যামস জানালো, মহারাজ, আমি আপনার সম্পদের পাহারা দিচ্ছি অসংখ্য বছর হয়ে গিয়েছে। এই জিনিসটার পাহারা শত শত যুগ যুগ ধরে আমি দিয়ে আসছি। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এটার পাহারার জন্যই আমাকে তৈরি করা হয়েছে। কিন্তু আপনি আমাকে যে আদর্শে আমাকে এত পর্যন্ত এনেছেন, সেটার জন্য আপনাকে ভোলা অনেক কষ্টকর। এখন পর্যন্ত যত রাজা আমার কাছে এসেছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন আপনি। যদিও আপনি জিন গোত্রের কেউ নন, তবুও আমি আপনাকে প্রচণ্ড পরিমাণ সম্মান করি। তবে পৃথিবীতে খুব বড় বিপদ আসতে চলেছে, সেই আভাস টের পেয়েই আমি আপনার কাছে এসেছি। আর আপনি যে বেঁচে আছেন সেসব বিষয়ে আমি অবগত সারা জীবন, কারণ এই পৃথিবীতে অ্যানসেস্টর ট্রি এর বাহিরে কোনো কিছুই হয় না। আর অ্যানসেস্টর ট্রির সর্বোচ্চ কানেকশন আমার সঙ্গে আছে, এবং এরকম পৃথিবীতে কয়েকশো লোকই আছে যারা কিনা এসব বিষয় সম্পর্কে অজ্ঞ। সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আমি আছি, এবং আমাকে এরকমভাবেই তৈরি করা হয়েছে, সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। তবে আপনাকে এতটুকু জানানোর জন্যই আসলাম যে এবা খুবই শঙ্কার মধ্যে আছে। যে কোনো মুহূর্তে এটা যদি কোনো শয়তানের হাতে পড়ে, তাহলে এটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। মহারাজ, আপনি এখান থেকে বের হন, বের হয়ে দ্রুত এবাকে গ্রহণ করুন। আমি আপনাকে তখনও বলেছিলাম, এখনও বলছি, আপনার হাতে এটা না পড়লে এটা হয়তো অন্য কারোর হাতে পড়বে।
এবং তারা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, এবং আমি শুধুমাত্র এবার গোলাম। তার কথা ছাড়া আমি কারোর কথা শুনতে পারি না। এটা যার হাতে থাকে আমি শুধুমাত্র তার কথাই শুনি। ইকবাল দীর্ঘক্ষণ তার কথা মনোযোগ দিয়ে শুনল। বলল কি যে, দেখো ম্যামস, তোমার কথা সত্য আছে, তবে আমি এখান থেকে কখনোই বের হতে পারবো না, আর তোমরা কেউ আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতেও পারবে না। আমার মৃত্যু বোধহয় এখানেই অবধারিত। ম্যামস জানালেন, মহারাজ, আপনি হয়তো জানবেন যে আপনার ছেলে এখনো বেঁচে আছে। জানেন কিনা জানি না, তবু আমি জানালাম, আপনার ছেলে হানিফা এবং আপনার বন্ধু এবার খোঁজ করার জন্য দক্ষিণের সেই মেরু অঞ্চলে গিয়েছে, এবং তারা সেগুলো খোঁজ করে চলেছে। তবে এটা আমার হাতে নেই যে আমি তার কাছে গিয়ে সেটা পৌঁছে দিয়ে আসবো। আমার যতটুকু মনে হয় যে এটা আপনার ছেলেকে গ্রহণ করবে না, আর যদি সেটা না হয় তাহলে খুব খারাপ হতে চলেছে। আপনাকে এখান থেকে মুক্ত হতেই হবে, এই জিনিসটার দায়ভার আপনাকে নিতে হবে। ইকবাল জানালো, এখান থেকে কোনোভাবেই আমার পক্ষে বের হওয়া সম্ভব না। ইকবাল দেখতে পেল একটা কালো শক্তি তাকে এসে তার গলা চেপে ধরেছে। ম্যামস অনেকভাবে ছাড়ানোর চেষ্টা করছে। খানিকক্ষণ বাদে ম্যামস আকাশের দিকে উড়াল দিল এবং সব ঘন কালো হয়ে আধার হতে লাগলো। ইকবাল তার গলা চেপে ধরেছে। ইকবাল সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়ল। সে দেখতে পেল আগেরকার মতোই চারিদিকে অন্ধকার, এবং ম্যামস তার স্বপ্নে এসেছিল। সে ম্যামসকে দেখে বুঝতে পারল সময় এসেছে, পৃথিবীতে আরেকটা যুদ্ধ লাগবে, এবং এই যুদ্ধই হয়তো সমস্ত কিছুর অবসান ঘটাবে। হয়তো তারা জিতবে, আর না হয় শয়তানের শাসন পৃথিবীতে কায়েম হবে, তবে সেটা খুব একটা ভালো হবে না। খানিকক্ষণ বাদে সে দেখতে পেল সম্রাট সলেমান তার দিকে এগিয়ে আসছে। সলেমান এই নিয়ে তার কাছে 3 বার এসেছে, এবং 3 বারই জিজ্ঞেস করেছে এই বা কোথায়, এবং সেটাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু ইকবাল কোনোভাবে সেটা বলতে নারাজ, কারণ ইকবালের প্রাণ চলে যাবে, তবুও সে এই সমস্ত কথা তাকে বলবে না, কারণ এটা যদি কোনোভাবে তার হাতে এসে যায় তাহলে পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী সে হয়ে যাবে। ইকবাল কোনোভাবেই তার প্রাণ থাকতে এটা বলবে না, আর যদি তার ছেলে কোনোভাবে এটাকে খুঁজে বের করতে পারে তাহলে তো তার ছেলেই তাকে উদ্ধার করবে। তবে সেটা নিয়ে সে শঙ্কিত নয়। কোনোভাবেই শয়তানদের হাতে এই জিনিসটা পড়তে দেওয়া যাবে না। খানিকক্ষণ বাদে সম্রাট সলেমান এবং বীরবল এসে বলল কি যে, তুই তাহলে বলবি না তাই না? তোর ছেলেকে মারার একটা প্ল্যান করেছি। তোর ছেলে দক্ষিণের দিকে গিয়েছে তাই না? তার পেছনে সবসময় আমাদের স্পাই লেগে আছে। যে কোনো সময় সুযোগ পেলেই তোর ছেলেকে একদম হত্যা করব, খুবই নির্মমভাবে। ইকবাল সঙ্গে সঙ্গে হেসে দিল, বলল কি যে, তোদের দ্বারা এটা সম্ভব হবে না। তবে তোরা যে জিনিসটার জন্য এখানে বারবার আসছিস সেই জিনিসটা কখনো পাবি না। তখন বীরবল বলল কি যে, অবশ্যই পাবো। এতদিন আমরা পুরো বিশ্ব শাসন করেছি, শুধুমাত্র বিশ্বের বাকি অংশ ওই সাইডটাই আমাদের দখলে ছিল না। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ইকবাল, এরপরে হয়তো তোরা এবার পাস আর যাই পাস না কেন, তোরা কোনো দিনই মাথা তুলে দাঁড়াতে পারবি না বলে মনে হয় না, কারণ তোরা সাধারণ মানুষ, বুঝলি? আর আমরা হচ্ছি যে এই পৃথিবী শাসন করা জিন। মানুষ কখনো জিনের সঙ্গে পারে জানিস? কখনোই পারবে না। তোরা নির্ঘারে মারা যাবি। আমরা ক্যান্টিলিয়ার সঙ্গে হাত মেলাবো, এবং একটু পরে আমরা সেখানে যাচ্ছি। তুই বলিস আর না বলিস, তবে তোকে মরতে তো হবেই, বুঝছিস? সম্রাট ও যদি এবার মতো না বলে তাহলে আর কি করার? আমরা ক্যান্টিলিয়ার সঙ্গে বৈঠক করে আসি, তারপর আমরা এখান থেকে ওকে সরাসরি হত্যা করব। আর আমরা দুইজন যদি একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে ফেলি তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না। আর ইকবালকে যদি মেরে ফেলি আর তার ছেলে কি করবে? সে সামান্য একজন মানুষই তো, তাই না? সমস্যা হবে না। ইকবাল বলল কি যে, শোন, আমরা মানুষ হলেও আমাদের সঙ্গে আল্লাহ তাআলার দোয়া আছে এবং তার ক্ষমতা আছে। আমাদেরকে হালকা মনে করিস না। মনে রাখিস যে আমি বড় শয়তানকে হত্যা করেছিলাম এবং এই পুরো বিশ্ব মুসলিম জিন সাম্রাজ্যকে বাঁচিয়েছিলাম, এতটুকু মনে রাখিস। তারপর তারা সেখান থেকে বেরিয়ে গেল। সম্রাট সলেমান বলল, আচ্ছা বীরবল, তুমি যে ওকে বললে যে আমরা ক্যান্টিলের সঙ্গে হাত মেলাবো, এটা কি জন্য বললে? আর তখনই বীরবল বলল কি যে, আমরা সত্যি সত্যি সেটা করবো কিনা জানি না, তবে কি করবো বুঝতে পারছি না। আমি মেনাহাতির কাছে গিয়েছিলাম, ফরটাস আমাকে ওইখান থেকে বের করে দিয়েছে, আমি আপনাকে বলার সুযোগ পাইনি। আর কি করবো কিছুই বুঝতে পারছি না। কোল্ডারের সঙ্গে দেখা হয়নি,
ফরটাস আমার সঙ্গে এরকম আচরণ করবে কখনো ভাবিনি। তবে আমার যতটুকু মনে হয় যে আপনি না গেলে ওরা হয়তো কোল্ডারের সাথে দেখা করতে দিবে না। আর মেনাহাতিকে জাগানোর জন্য কোনো আপনার কাছে কোনো অনুমতি আমি বুঝতে পারছি না। তবে সিংহাসন যার হাতে থাকবে মেনাহাতি তো তার কথাই শুনবে, তাই না? আর ফরটাস এবং কোল্ডার তার কথা শুনতে বাধ্য। আমি সেজন্য বলছি যে আপনি একবার চলুন, না হলে হয়তো ওকে কোনোভাবে জাগানো সম্ভব হবে না। আর যদি ওকে জাগাতে না পারি তাহলে হয়তো আমাদের কোনোভাবেই এই রাজ্যগুলোকে কোনোভাবে দখল করা সম্ভব হবে না। আপনি হয়তো জেনে খুবই অবাক হবেন। ঠিক তখনই একটা কালো শক্তি তাদের সামনে এসে প্রবেশ করলো আকাশের উপর দিয়ে। কালো শক্তিটা বেশ গাঢ়, সামনে এসে একটা ঘোমটাওয়ালা জিনে রূপান্তর নিল। সেই কালো শক্তিটা বলে উঠল, মহারাজ, খারাপ খবর আছে। সম্রাট সলোমন বলল, কি খারাপ খবর দূত? সেই দূতটা বললেন কি যে আমাদের দক্ষিণের 3টা রাজ্যের ওপর হামলা হয়েছে এবং কালো শক্তির যেসব জিন আছে, মানে ক্যান্টিলিয়ার যেসব জিন শক্তি আছে, তারা সেই রাজ্যগুলোকে দখল করে নিয়েছে এবং আমাদের 3 রাজাকে তারা বন্দী করেছে। এরকম করে তাহলে আমাদের 14টা যে রাজ্য আমাদের সঙ্গে বৈঠক করেনি তার মধ্যে থেকে আরো কয়েকটা কমে গেল, এখন মাত্র 147টা আছে। এরকম করে প্রায় 200টা রাজ্য থেকে 147টা এসে ঠেকেছে। আপনি বুঝতে পারছেন যে কতটা ভয়ানক হতে চলেছে আমাদের সামনের দিন? দূতের এই কথা শুনে বীরবল খানিকটা অবাক হয়ে বলল কি যে, কি বলছো? আমাদের রক্ষীরা কি করছে? সম্রাট সলোমন বলল, সেটা তুমি চিন্তা করবে রক্ষীরা কি করছে। তোমাকে সেনা অধিপতি কেন বানিয়েছি? এইগুলো করার জন্য বানিয়েছি যে আমাদের সমস্ত রাজ্যগুলো, আমি বুঝতে পারছি না। তুমি সমস্ত জায়গায় গিয়ে খোঁজ নাও আর ওইখানটায় পারলে গিয়ে দেখো। এরকম করে আমাদের রাজ্য হারাতে থাকলে তো আমি তো পুরাতন সেই দিনের আভাস পাচ্ছি, যে দিনগুলোতে আমি বড় শয়তানের সঙ্গে মিলে এরকম প্রত্যেকটা রাজ্য আমি দখল করে নিতাম এবং সম্রাট কুরুলুসকে দেখাতাম যে শয়তানরা শাসন করে এরকম দখল করে নিয়ে গিয়েছে। সেই জিনিসই তো রিপিট হচ্ছে। বীরবল, তুমি এইসব জিনিসগুলো দেখো, তোমাকে দ্বারা কিন্তু কিচ্ছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে বীরবল বলে উঠলেন, মহারাজ, আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি এই বিষয়টা। আর আমাদের হাতে তো এখনো অনেকগুলো রাজ্য আছে, তাই না? আমাদের কিচ্ছু হবে না। তবে আমি যেটা বলেছি সেটা একটু মাথায় রাখবেন। ক্যান্টিলিয়া কিন্তু এর আগে দুইবার আমাদেরকে চিঠি পাঠিয়েছে দূত সমেত, যে আমরা যেন তাদের সঙ্গে যোগদান করি, যাতে করে পুরো বিশ্ব আমরা একসঙ্গে শাসন করতে পারি। এমনটা কিন্তু আপনি আগেও করেছিলেন। বড় শয়তান যদি জীবিত থাকতো তাহলে কি কোনোদিন আপনার এই স্বপ্ন পূরণ হতো? আপনি তো এখন বড় শয়তানের গোলাম হতেন, আপনার অর্ধেক রাজ্য তো বড় শয়তানকে দিয়ে দেওয়া লাগতো। আপনারা হয়তো ষড়যন্ত্র করে কুরুলুসকে হত্যা করেছিলেন, ইকবালকেও হত্যা করতে চেয়েছিলেন যুদ্ধের সময়, কিন্তু যুদ্ধের সময় তাকে হত্যা করতে পারেননি। পরবর্তীতে হত্যা করতে যাওয়ার সময়ও এমন সব সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই বেটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তবে পৃথিবীতে যা শুরু হয়েছে, আর এইবার যতদিন পর্যন্ত কাউকে গ্রহণ না করছে কোনোভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা কিছুদিন অপেক্ষা করি, আমরা দেখি যদি এইবারকে আমরা খুঁজে বের করে ফেলতে পারি তাহলে আমরা কারোর স্বাধীনে যাব না, আমরা একারাই পুরো বিশ্ব শাসন করব। তবে কোনোভাবে যদি 19-20 হয় তাহলে ক্যান্টিলিয়ার সঙ্গে আমাদের হাত মেলাতেই হবে, কারণ ইকবালের এই ছেলেকে আমি দেখেছি, সে কতখানি ভয়ানক হতে পারে সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই জন্য আপনাকে আমি প্রস্তাবটা দিচ্ছি। সলোমন বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আর শোনো, আমরা আগামীকালকেই মেনাহাতির রাজ্যে যাচ্ছি। কারণ হচ্ছে ওইখানে না গিয়ে, মেনাহাতিকে না জাগিয়ে আমাদের কোনোভাবেই ওঠা যাবে না, কারণ ও হচ্ছে আমাদের একমাত্র শক্তি এখন। আর আমাদের সমস্ত সৈন্য বহর তৈরি করো, তারা কোনোভাবেই যেন এখন আলসিমি বা ফাঁকি না দেয়, কারণ আমাদের সামনে খুবই দুর্দিন সময় এবং বর্ডারে প্রচণ্ড পরিমাণ সমস্ত জিনেদেরকে পাহারায় বসিয়ে দাও, যেন কোনো শক্তি বা কোনো জিন এই রাজ্যে অনুমতি ব্যতি রেখে প্রবেশ করতে না পারে। কড়া পাহারা চালাও। বীরবল বলল, যথাজ্ঞা মহারাজ। তারপর সেই বীরবল এবং সেই কালো ছায়ার দূতটা সেখান থেকে চলে গেল। সলোমন খানিকটা চিন্তিত হয়ে পড়ল, কি করবে কিছুই বুঝতে পারছে না। আসলে তার হাত থেকে একটু একটু করে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। সে মাথায় হাত দিয়ে তার সিংহাসনের ওপর বসে পড়ল। ফরটাস যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কুরুলুস রাজ্যের বর্ডার। মেন যে কুরুলুস রাজ্য আছে সেই রাজ্যের বর্ডার। আর সে এতদিন অঙ্গরাজ্যগুলোতে খোঁজ করে বেরিয়েছে যে কোথায় সমস্ত তথ্য পাওয়া যাবে। তবে তিনি কয়েকদিন ধরেই বেশ কিছু তথ্য গুছিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে তাদের সম্রাট ইকবাল এখনও বেঁচে আছেন। এখন এই কথা গিয়ে কোনোভাবে অবশ্যই কোল্ডারকে জানাতে হবে, যে কোনোভাবে দ্রুত পৌঁছাতে হবে। তবে যে কোনোভাবে আগে এই রাজ্যগুলো একটু ভালোভাবে খুঁজে গেলে ভালো হয়।
বিষয়টা কেমন একটু বুঝতে হবে আমাকে। আর অনেক বছর হয়েছে এদিকে আসা হয় না, বেশ খানিক সময় পার হয়ে গিয়েছে। এই কয়দিন এখানে থেকে থেকে তার শরীরের অবস্থা 12টা বেজে গিয়েছে, কারণ এইসব জিনেরা সাধারণত ওই জায়গা থেকে বের হয় না। তারা সবসময় মেরু অঞ্চলে থাকতে থাকতে অভ্যস্ত। বেশ কিছুদিন এইখানে থেকে তার শরীরে বেশ খানিকটা শক্ত হয়ে গিয়েছে এবং কষ্টও হচ্ছে। আজকেই তাকে এখান থেকে চলে যেতে হবে এবং গোল্ডারকে সমস্ত তথ্য তাকে জানাতে হবে। সে কিছু বুঝতে পারছে না ভেতরে যাবে কি যাবে না, কারণ বীরবলের সৈন্যরা তাকে দেখে ফেললে নির্ঘাত চিনে ফেলবে। বীরবলও তাকে চেনে। এখানে কি জন্য এসেছে সেই কথা যদি ওরা বুঝতে পারে তাহলে হয়তো না, ভেতরে যাওয়া যাবে না। তবে সে যতটুকু তথ্য গোছাতে পেরেছে তা মোতাবেক জানা গিয়েছে ইকবাল এখনও বেঁচে আছে, আর সম্রাট সলেমানি ইকবালকে আটকে রেখেছে এবং সম্রাট সলেমান ইকবালের পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। এই তথ্যটা এতদিন বাহিরে ছিল না। কিছু সংখ্যক জেনেদের কাছে ছিল, তাদের কাছ থেকেই এসব বিষয় সম্পর্কে জেনেছে, আর তাদের কাজই হচ্ছে শুধুমাত্র মেনাহাতির রাজ্যকে পাহারা দেওয়া। এখানে এরকমভাবে জাসুসি করে বেড়ানো নয়। তবে বর্তমান পৃথিবীতে কি চলছে সেটা তারা জানার জন্য খুবই উদ্বেগ, কারণ এবাকে দেখা গিয়েছে এই কথা শোনার পর পুরো বিশ্ব যেন একদম থমথমে হয়ে গিয়েছে। আর পুরো বিশ্ব জুড়ে ইকবালের নামের জয়ধ্বনি শুনে ফরটাস নিজেও বেশ খানিকটা খুশি হয়েছে, কারণ ইকবাল হচ্ছে এমন একজন মহারাজ যে কিনা পুরো বিশ্বকে খুবই শান্তিপূর্ণময়ভাবে শাসন করেছিল। কিন্তু ধোকায় পড়ে সে এরকমভাবে এখান থেকে মারা যাবে। না, আমাদের মহারাজ তো মারা যাননি। তিনি সঙ্গে সঙ্গেই তার সেই পাখিটাকে ডাক দিলেন। আসমান কালো করে সেই পাখিটা আসমান ভেদ করে বেরিয়ে আসলো। ধূসর রঙের পাখিটির একটা মাত্রই ডানা, সেই ডানাটাও মাছের মতো মেলে সে আকাশে ওড়ে এবং তার লেজের মাথায় এমন এক ধরনের ধারালো অস্ত্র আছে, সেটা দিয়ে কাউকে কোপ দিলে সঙ্গে সঙ্গে সে দুটুকরো হয়ে যাবে। জিনিসটাকে দেখতে বোয়াল মাছের মাথার মতো মাথা এবং তার মুখে লম্বা দুটো দাঁড়িয়ে আছে ঠিক ফরটাসের মতো, এবং তারা বরফের দেশে থাকে বলে তাদের শরীরে বরফের মতো বড় বড় দাগ রয়েছে। সঙ্গে সঙ্গেই ফরটাস তার ড্রাগনে উঠে বসল। সে উঠে ওপর দিকে উড়াল দিতে লাগলো। কিছুক্ষণ সে কোরলুস রাজ্যের এদিকে ওদিকে উড়াল দিল এবং খানিকটা সামনে যেতেই সে দেখল বড় ধরনের একটা ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গার মধ্যে কিছু তো একটা চলছে। সঙ্গে সঙ্গেই সে ওইখানে নামার চিন্তা করলো, কিন্তু তথ্যগুলো আগে না দিয়ে সে এখানে নামাটা কোনোভাবেই ঠিক হবে না, যার কারণে সে আকাশের দিকে উঠে একটা গর্তের মধ্যে দিয়ে কোথায় চলে গেল কেউ বুঝতে পারল না। এদের একটা বিশেষ ক্ষমতা আছে, এরা চাইলেই যে কোনো ধরনের গর্ত বানিয়ে সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। ইউসুফ দক্ষিণ মেরুর বরফের ওপর দিয়ে হাঁটছিল। সে চারিদিকে খুঁজেই বেড়াচ্ছে। কিছুটা দূরেই ইকবালের বন্ধু দাঁড়িয়ে আছে এবং তার পাশেই হানিফা দাঁড়িয়ে আছে। ইউসুফের এতক্ষণ ঠান্ডা লাগলেও এখন কেমন যেন তার মধ্যে একটা গরম গরম ভাব চলে এসেছে। সে যেখানেই পাড়া দিচ্ছে সেখানের বরফগুলো আস্তে আস্তে করে গলে যাচ্ছে। হানিফা দেখে অবাক হচ্ছে, ইউসুফের গায়ে এক ধরনের নীল আভার মতো জ্বলজ্বল করে আলো জ্বলছে। এটা কিছুদিন আগেও জ্বলেছিল যখন তাকে প্রথমবার সবাই চিনেছিল। ইউসুফের মধ্যে আলাদা রকম ক্ষমতা আছে সেটা হানিফা জানে। খানিক্ষণ বাদেই তারা দেখতে পেল আসমান দিয়ে একটা আলোক আগুনের মতো কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছে। হানিফা সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল, কারণ হচ্ছে যে কোনো ধরনের বিপদ তাদের দিকে এগিয়ে আসতে পারে, এবং তারা হামলা করার জন্য প্রস্তুত হয়ে এক কোণায় লুকিয়ে পড়ল, কারণ জিনিসটা তাদেরকে দেখে ফেলেছে। সবাই আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু খানিক্ষণের মধ্যেই সেই জিনিসটা আকাশ থেকে গায়েব হয়ে গেল। হানিফা মনে করলো হয়তো কোনো উল্কাপিণ্ড পৃথিবীর সীমান্ত দিয়ে উড়ে যাচ্ছে। তারা আবার আগের মতো করে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ বাদে হানিফা এবং ইকবালের বন্ধুর সামনে এগিয়ে গেল। ইউসুফ পেছনে বসে আছে ক্লান্ত হয়ে, কারণ সে বলেছে আমি একটু পরে আসছি, আপনার সামনে আগান। অনেক হেঁটেছি, এই বরফের অঞ্চলগুলো কেমন যেন অদ্ভুত, একটু পরেই বরফের ঝড় আসবে বোঝা যাচ্ছে। ইউসুফ চুপচাপ বসে আছে। কিছুক্ষণ বাদে পেছন থেকে কেউ একজন ইউসুফকে চেপে ধরল সজোরে। ইউসুফ নড়াচড়া করে নড়ার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই সে জিনিসের সঙ্গে পেরে উঠছে না। ইউসুফ কিছু বুঝতে পারছে না, এবং ইউসুফ পেছন দিকে ফিরে তাকাতে যাবে তখন সে বুঝতে পারল যে কিছু একটা তাকে শক্ত করে চেপে ধরেছে, এবং সেই জিনিসটা আর কেউ নয়, তার খুব কাছের কেউ, যার কারণে ইউসুফ এতক্ষণ চেষ্টাও করেনি তার থেকে হাত সরিয়ে নেওয়ার জন্য, কারণ ইউসুফ অনেকটা বুঝতে পেরেছে যে তার কাছে কে এসেছে, এবং সেই আলো দেখেই বুঝতে পেরেছিল। ইউসুফ কোনোভাবেই পেছনে ঘোরার চেষ্টা করছে না। খানিক্ষণ বাদে পেছন থেকে সেই হাতটা সরে গেল
এবং সে বলল কি যে, কি ব্যাপার, তোমাকে কেউ হামলা করেছে আর তুমি কোনোভাবেই সরছো না, পেছনে তাকার চেষ্টা করছো না? এটা কিন্তু ঠিক না। সঙ্গে সঙ্গেই ইউসুফ তাকে জড়িয়ে ধরল এবং বলল, শোনো মায়া, তোমার গায়ের গন্ধ আমি 100 কিলোমিটার দূর থেকে টের পাই। তবে তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলেছিলাম বাসায় থাকতে? তুমি কোনোভাবেই রানা প্যালেস থেকে বের হবে না। তুমি কেন বের হয়েছ? কোনোভাবে যদি হানিফা চাচা তোমাকে এখানে দেখে ফেলে তাহলে কি হবে বলো তো। তুমি তুমি এখানে কেন এসেছো? মায়া তখন বলল, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগছিল না। এই যে কয়েকদিন তুমি আমাকে রেখে একা একা ঘুরে বেড়াচ্ছ, আমার কি ভালো লাগে বলো? তবে আমি জানি তুমি একটা কঠিন মিশনে আছো, তবে আমার কি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে ভালো লাগে না? এই 5 দিন তোমাকে ছাড়া কিভাবে থেকেছি তুমি কি সেটা জানো? ইউসুফ সঙ্গে সঙ্গে মায়াকে আরো কাছে টেনে এনে বলল কি যে, আমারও বুঝি খুব ভালো লাগছে তোমাকে ছাড়া, তবে কিছু করার নেই। আমাকে আমার বাবাকে যে কোনোভাবে উদ্ধার করতে হবে। জন্মের পর থেকে যে বাবাকে আমি চোখে দেখিনি, সেই বাবাকে চোখে দেখার খুব ইচ্ছে আমার। আমার মা তো মারা গিয়েছে, সেটা তো তুমি শুনলেই, কিন্তু আমি তাকে দেখতে চাই এবং তাকে উদ্ধার করতেই হবে আমাকে যে কোনো মূল্যে। তারপর মায়া বলল কি যে, আমি বিশ্বাস করি তুমি পারবে, তবে না আমি কোনোভাবেই ওইখানে থাকতে পারছিলাম না। আমি তোমার আম্মার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, আমি যাব এবং চলে আসব। অনেকদিন পর সে মায়াকে পেয়ে বেশ খানিকটা খুশি হয়েছে। সে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে তার বুকের সঙ্গে। কিছুক্ষণ বাদে হানিফা বলল কি যে, তোমরা এখানে এরকমভাবে বসে আছো, তবে মায়া তোমার এখানে আসা একদমই ঠিক হয়নি। হানিফা তখন বলল, চাচাজি আপনি যে যাই বলুন না কেন, আপনি আমাকে ওইখানে আটকে রেখেছিলেন, এটা কিন্তু একদমই ঠিক করেননি। আপনি জানেন আমি ইউসুফকে ছাড়া একটুও থাকতে পারি না। হানিফা তখন বলল, হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু শোনো আম্মাজান, আমরা এখন যেখানে যাব সেটা খুবই ভয়ানক জায়গা। তোমার সেখানে যাওয়া উচিত হবে না। আমার মনে হয় তোমার ফেরত চলে যাওয়া উচিত। তুমি এখনই চলে যাও, আমি কয়েকজন জিন তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। তুমি এসেছো, দেখা করেছো, খুব ভালো করেছো, তবে আমাদেরকে খুবই বিপজ্জনক একটা জায়গায় যেতে হবে। সেখানে গেলে তোমার জীবনের ঝুঁকি আছে। আর তাছাড়া তোমার বাবা তোমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তুমি শুধুমাত্র একটা জায়গায় নিরাপদ আছো, সেটা হচ্ছে রানা প্যালেস। রানা প্যালেস এমন একটা জায়গা যেখানে কোনো খারাপ জিন প্রবেশ করতে পারে না। রানা প্যালেসকে ইকবাল এমনভাবেই প্রোটেকশন দিয়ে রেখেছিল। তুমি সেখানে চলে যাও। তখন মায়া বলে কিছু, হানিফা চাচা আমি কোনোভাবেই যাব না। আপনি ছোটবেলা থেকে আমাকে দেখে আসছেন, আমি কি পরিমাণ জেদি সেটা কিন্তু আপনি জানেন চাচাজি। আমি যাব না। হানিফা তখন বলল, আম্মাজান এরকম কর না, যাও না এখান থেকে। তখন ইউসুফ বলল কি যে, চাচা থাকুক না, ও সমস্যা নেই, কিছু হবে না। হানিফা চোখ গরম দিল ইউসুফের দিকে। ইউসুফ চুপ করে বসে পড়ল। মায়া তখন বলল, আমি যে এখানে বসে পড়েছি, আমি এখান থেকে একদমই যাচ্ছি না। তা আপনারা আমাকে সাথে নিন আর না নিন, আমি এখান থেকে একদমই নড়ব না। মায়ার এরকম বাচ্চামি দেখে ইউসুফ তাকে একটা ধমকি দিয়ে বসলো। বলল কি যে, মায়া তোমাকে বলেছি না এখান থেকে যাও, আর আমরা এখানে খুবই বিপজ্জনক একটা জায়গার মধ্যে আছি, আমরা তার বসে নেই, তাই না? সামনে খুবই খারাপ পরিস্থিতি, তোমার এরকম বাচ্চামো কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। মায়ার সঙ্গে সঙ্গে মন খারাপ করে প্রায় কেঁদেই ফেলবে এরকম অবস্থা। তাকে বকা দিয়ে ইউসুফেরও খারাপ লাগছে। ইউসুফ মানুষটা দয়ালু, কিন্তু উপর উপর দিয়ে তার মধ্যে বাচ্চামোটা আছে। এরকম কঠিন ভাষায় বলার পরে তার নিজের কাছেই খুব খারাপ লাগছে। সে সঙ্গে সঙ্গেই মায়াকে বলল, আচ্ছা ঠিক আছে আসো, তবে কোনো কিছু হলে কিন্তু আমি দায়ী না, ঠিক আছে? মায়া তখন বলল, কোনো কিছু হলে তখন দেখো তোমাকে কি করি। আমি তোমার থাক কিছু বলছি না, ঠিক আছে? তোমার সামনে যাও, আমি তোমাদের পিছন পিছন আসছি। তখন তাকে হাত ধরে টেনে সামনের দিকে এগিয়ে দিল। বলল কি যে, যাও। মায়ার সঙ্গে তার 2জন রক্ষী এসেছিল, তাদেরকে গাড়ি সমেত পাঠিয়ে দেওয়া হলো। বলল কি যে, তোমরা চলে যাও, ঠিক আছে? তারপর সেই গাড়ি বহর সহ সেই রক্ষী জিন দুটো চলে গেল রানা প্যালেসের দিকে। এই গাড়ি বহরটা মায়া এবং মনিয়াম্মাকে টেনে নিয়ে এসেছিল সেই কোলুলুস রাজ্য থেকে, এবং তারা সেই গাড়িতেই চলে এসেছে। কত বড় সাহস! যদি কোনোভাবে দেখে ফেলতো। অবশ্য কোলুলুস রাজ্যের সীমানা এই মেরু অঞ্চলে শেষ, এরপরে তাদের সীমানা নেই। তবুও সমস্যা তো একটা হতেই পারত। তারা সামনের দিকে হাঁটছে। মায়া এবং ইউসুফ 2জন একে অন্যের হাত ধরে গল্প করতে করতে হাঁটছে। মায়া আসার পরে ইউসুফের মন কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। সে তার সঙ্গে শুধুমাত্র কথা বলে যাচ্ছে। হানিফা বিষয়টা দেখে তার কাছে খুবই খারাপ লাগলো, কারণ হচ্ছে এখানে এসেছে সে এক কাজে, এখন সে এখানে বসে বসে এগুলো করার সময় তো না। যে কোনোভাবেই হোক মায়াকে এখান থেকে পাঠাতেই হবে, না হলে। কিছুক্ষণ বাদে সেই মুরব্বী লোকটা বলে উঠলেন, হানিফা এদিকে আসো।
সঙ্গে সঙ্গেই হানিফা সেখানে দৌড়ে গেল, বলল কিছু কি হয়েছে। সেই মুরব্বী লোকটা বলল যে ওই দেখো, আমরা মনে হয় কাছাকাছি আছি। আমি এর আগে যখন এরকম জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন এরকম কিছু একটা দেখেছিলাম। আমরা প্রায় এই মেরু অঞ্চলে 3-4 দিন ধরে আছি এবং 3-4 দিন ধরে এরকম জায়গায় আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আমার যতটুকু মনে হয় যে এর আশেপাশেই কোথাও একটা জায়গায় রেখেছিল ইকবাল। আমরা ভালো মতো খুঁজে দেখি, কি বলো? ইউসুফ এবং মায়া ওইখানে দাঁড়িয়ে আছে, তারা এখনও ইটিস পিটিস করছে ওইখানে দেখে। জিনিসটা দেখে হানিফার বেশ খানিকটা রাগ উঠল এবং সে বলল কি যে সামনে খুবই হাই অ্যালার্ট রয়েছে, এরকম অবস্থায় তোমরা একে অন্যের সঙ্গে এরকম করা বন্ধ করো এবং ভালো মতো নজর রাখো, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যাবে। আর শোনো, পৃথিবীর পরিবেশ এখন ভালো নয়। মায়া তুমি এখান থেকে চলে গেলেই বোধহয় ভালো হয়। কিন্তু মায়া কোনোভাবেই শুনতে রাজি না। সে বলল কি যে আচ্ছা ঠিক আছে চাচাজি, আমি আর কোনো বেয়াদবি করছি না, ঠিক আছে? তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাই। তখন সামনে এগিয়ে দেখলো বড় একটা গর্তের মতো জায়গা রয়েছে এবং সেই গর্তের জায়গার মধ্যে বেশ খানিকটা ভালো ইমারত তৈরি করা রয়েছে এবং সেই ইমারতগুলো কোনো কংক্রিট দিয়ে তৈরি নয়, সেগুলো বরফের তৈরি ইমারত। এবং দেখে মনে হচ্ছে এখানে কেউ বা কারা থাকেন এবং এর ভেতরে কিছু তো একটা লুকানো আছে। তাহলে কি এখানে সেই জিনিসটা লুকানো? যদি লুকানো থাকতো হয়তো খুব ভেতরে লুকানো। হানিফা বলল কি যে আমাদের নিচে যাওয়া উচিত, হয়তো কিছু একটা পাওয়া যাবে, আর যদি বিপদ হয়। তখন ইউসুফ বলল কি যে চাচাজি, আমার কাছে মনে হচ্ছে কোনো বিপদ হবে, কারণ হচ্ছে আমরা একটু নিচে গিয়ে দেখি না, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত অঞ্চল। আপনারা একটু দেখেন এই যে এই জায়গার বরফগুলো কীরকমভাবে জমে আছে, আমার মনে হয় না যে এখানে কেউ থাকেন, থাকলে এগুলো পরিপাটি থাকতো। হানিফা বলল কি যে এই জন্যই মানুষের বুদ্ধিমত্তা তারিফ করতে হয়, কারণ মানুষেরা জানেন যে কোথায় কি, আমাদের এত বুদ্ধি নেই। ঠিক আছে চলো আমরা নিচে যাই। সেই মুরব্বী লোকটাও তাই বললেন যে জায়গাটা আমাদের কাছে পরিত্যক্ত মনে হচ্ছে। তারা চারজন সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করা এবং সিঁড়ির উপরে নিচে সব জায়গায় খুব বেশি বেশি করে বরফ জমে আছে এবং মনে হচ্ছে বেশ কয়েক বছর এখানে কারোর আনাগোনা নেই। আর জিনারা সাধারণত এরকম জায়গা তৈরি করেও না, কোনো মানুষজন হয়তো তৈরি করে রেখে গিয়েছে। তবে এরকম মেরু অঞ্চলে মানুষ আসবে কোত্থেকে? আসতেও পারে কোনো প্রজেক্টের কারণে। মুরব্বী লোকটা তাই বললেন। তারপর তারা নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখলো চারিপাশে শুধুমাত্র দরজা এবং দরজা, এবং প্রত্যেকটা দরজার মধ্যে দিয়ে বরফের ভেতরে বিশাল এক রুম চলে গিয়েছে এবং এক একজন এক একটা রুমের মধ্যে দিয়ে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো চারিদিকে বিশাল আকৃতির এক রাজ্যের মতো জায়গা এবং ভেতরটা দেখতে খুবই অন্ধকার, ঘুটঘুটে নাও তবু ভালো অন্ধকার। খানিকটা সূর্যের আলো পড়ায় জায়গাটা চমৎকার চকচক করে দেখা যাচ্ছে এবং উপর থেকে ভালো খানিকটা আলো পড়েছে। তারা একে একে করে নিচের দিকে নেমে যেতে লাগলো। নিচে একটা জায়গায় বেশ খানিকটা গর্ত মতো জায়গায় একদম নিচের দিকে চলে গিয়েছে। হঠাৎ করে খেয়াল করলো নিচ থেকে কোনো একটা আলো উপর দিকে উঠে আসছে এবং সেকেন্ডের মধ্যেই একটা বড় উল্কাপিণ্ডের মতো অদ্ভুত জন্তু উপরে উঠে আসলো এবং সেই জন্তুর মুখ থেকে ছোট ছোট ওরকম আরও জন্তু বেরিয়ে আসতে লাগলো। জিনিসটা দেখতে একটা মাকড়সার মতো, আবার অনেকটা কেঁচোর মতো, অনেক বড় ধরনের কেঁচো, এবং সেটার রং পুরো গাঢ় নীল। সঙ্গে সঙ্গেই সবাই ছিটকে পেছনে পড়ে গেল। ইউসুফ এবং ইকবালের সেই বন্ধু দুজনেই তো মানুষ, তারা তো চাইলেই উঠতে পারবে না। ওইদিকে হানিফা এবং মায়া দুজনেই ওইখান থেকে লাফ দিয়ে সরে গেল। বিপদের মুহূর্ত দেখলে তো যে কোনোভাবেই আমরা দৌড় দেওয়ার চেষ্টা করি। সেই লোক দুটো মানে ইউসুফ এবং মানুষ, সেই বন্ধুটা ওইখান থেকে দৌড় দিল এবং হানিফা এবং মায়া ওইখান থেকে উড়াল দিল। তারা বুঝতেই পারেনি যে মানুষ দুজনকে তারা নিচে ফেলে এসেছে। ইউসুফ এবং বুড়োর মতো সেই লোকটা কোনোভাবে তাদের ঝুল ঠেকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে লাগলো এবং প্রায় উঠে আসতে যাবেই ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা উপরে উঠে গেলেও ইউসুফ বাড়ি খেয়ে নিচে পড়ে গেল এবং খানিকটা দূরে গিয়ে সেই বড় উম্বের মতো দেখতে জিনিসটা, মানে যেটাকে নাকি বড় ধরনের কেঁচো, প্রায় অনেক বড় কেঁচোর মতো জিনিসটা হবে, সেই কেঁচোর পেটের মধ্যে চলে যেতে যাবে। তার মুখের মধ্যে প্রায় 32 পাটিরও বেশি দাঁত রয়েছে, প্রায় 1000 খানিকের উপর দাঁত হবে, ঘন ঘন দাঁত, গোল করে পেঁচানো। ওর মধ্যে পড়লে ইউসুফ নির্ঘাত রূপে মারা যাবে এবং পড়ে যাচ্ছে। হানিফা খুব দ্রুত গতিতে উড়ে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু তার গতির সঙ্গে ইউসুফের গতি কোনোভাবে মিলবে না। সে পেটের মধ্যে কোনোভাবে চলে যাবেই, কোনোভাবেই তাকে আর বাঁচানো সম্ভব নয়। সে প্রচণ্ড গতিতে ইউসুফের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সে তাকে ধরতে পারল না। সে খানিকটা দূরে গিয়ে পড়ল এবং ইউসুফ সেই জিনিসটার পেটের মধ্যে প্রায় ঢুকেই গিয়েছে।
ঠিক তখনই একটা ধারালো কোনো বস্তু সেই বড় কেচন মতো জিনিসটার গলায় পোঁচ মেরে দিল এবং তার গলা সঙ্গে সঙ্গেই পড়ে গেল এবং ইউসুফ সেখান থেকে ছিটকে একটা বরফের ওপর পড়ল। জিনিসটা কি ছিল কিছুই বুঝতে পারল না। সেকেন্ডের মধ্যেই প্লট একদম পরিবর্তন হয়ে গেল। হানিফা বসে তার মাথায় হাত দিল, কিন্তু সে যখন সামনের দিকে তাকালো সে দেখতে পেল ইউসুফ নিচে একটা বরফের চাকতির উপর পড়ে আছে এবং সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটার মাঝখান বরাবর কাটা। জিনিসটাকে কেউ একজন হত্যা করেছে এবং সে যখন উপরের দিকে তাকালো সে দেখতে পেল বড় ধারালো একটা লেজের মতো কিছু একটা জিনিসটাকে কেটে দিয়েছে এবং তার ওপর আর কেউ নয়, তার ওপর ফট্টাস বসে আছে। ফট্টাসকে দেখে হানিফার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, বলল কি যে, আসসালামু আলাইকুম, কী অবস্থা ফট্টাস, কেমন আছো? এরকম বিপদের মুহূর্তে তোমার সাহায্য পাবো কখনো ভাবতে পারিনি। হানিফাকে দেখে ফট্টাস সঙ্গে সঙ্গেই তার পাখি থেকে নিচে নেমে গেল। এখন যদি ফট্টাস এখানে না আসতো তাহলে হয়তো ইউসুফ নির্ঘাত মারা যেত এবং ইউসুফ এই জিনিসটার পেটে চলে যেত। ফট্টাস তাকে বাঁচিয়েছে। সঙ্গে সঙ্গেই ফট্টাস পাখিটার উপর থেকে নেমে হানিফাকে জড়িয়ে ধরল, বলল কি যে, কী অবস্থা বন্ধু, কেমন আছো? অনেক বছর পর তোমার সঙ্গে দেখা হলো। সাধারণত তুমি তো এরকম মেরু অঞ্চলে আসো না, কিন্তু হঠাৎ করেই এরকম মেরু অঞ্চলে তোমাকে দেখা গেল, কিছুই বুঝতে পারলাম না। বন্ধু, তোমার সঙ্গে দেখা হয়েছে সেই কবে? আমাদের মহারাজ ইকবাল যখন বেঁচে ছিল সে সময় তোমাদের সঙ্গে কত দেখা হতো, কত আমার মেরু অঞ্চলে আসতে, এখন আর আসো না কেন বন্ধু? এত দ্রুত ভুলে গেলে? হানিফা তখন বলল, বন্ধু, পৃথিবীতে খুবই সংকটময় মুহূর্ত চলছে আর তুমি তো জানোই। তখন ফট্টাস বলল, আমি কিছুই জানতাম না, তবে আমি জেনে আসলাম। তবে তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আমি কয়েকদিন কুরলুস রাজ্যেই ছিলাম। কুরলুস রাজ্য থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে আমি আমার সংগ্রহশালার দিকে যাচ্ছিলাম, কিন্তু পথিমধ্যে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। বিষয়টা খুব ভালো হলো, তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। এই কথা বলার পরেই নিচ থেকে ইউসুফ চিৎকার করে উঠল, হানিফা চাচা, আমাকে বাঁচান, আমি নিচে পড়ে আছি। সঙ্গে সঙ্গেই হানিফা নিচের দিকে তাকালো, দেখলো কি যে ছোট ছোট যে ধরনের উম্বের মতো মানে কেঁচোর মতো যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ইউসুফকে ঘিরে ধরেছে এবং এখনই খেয়ে ফেলবে এরকম অবস্থা। তাদের মা মারা গেলেও তারা কিন্তু মারা যায়নি। সঙ্গে সঙ্গেই সে নিচের দিকে আবার যেতে শুরু করলো। গিয়ে তাকে উঠিয়ে যে কোনোভাবে নিয়ে আসতে হবেই এবং হানিফা যাওয়ার আগেই মায়া তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে আসলো উপরে। তখন সে কোনো মতে প্রাণ ছেড়ে বাঁচলো আর কি, হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর ইউসুফ বলল কি যে, হ্যাঁ, আমাকে এভাবে ফেলে আপনারা গল্প করেন, আমি মারা যাই, তাই না? বিষয়টা ভালো হবে। তখন হানিফা বলল কি যে, হ্যাঁ, এই হচ্ছে তোমার শক্তি, আর এই শক্তি নিয়ে তুমি যাচ্ছিলে কুরলুস রাজ্যে সলেমানকে মারতে, তাই না? তখন ইউসুফ খানিকটা চুপ করে গেল, কারণ তার মধ্যে তো আসলেই কোনো শক্তি নেই। সে কি করবে? সামান্য এই জিনিসটার সঙ্গে সে পারল না। তার একটু কেমন যেন লাগতে শুরু করলো। ছি! মায়া তাকে জড়িয়ে ধরে রেখেছে, বলল কি যে, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে না? তোমাকে বলেছিলাম এখানে যেতে, তারপরে তুমি গেলে, আমার সঙ্গে সঙ্গে থাকবে না? তাদের জন্য গল্প করতে লাগলো এবং এরকমভাবে খুনসুটি করতে লাগলো। ওদিকে বুড়ো লোকটা কোনো মতো প্রাণে বেঁচে গিয়েছে। ওর জায়গায় যদি বুড়ো লোকটা হতো তাহলে কি হতো? হানিফা তার বন্ধু ফট্টাসের সঙ্গে গল্প করতে লাগলো, বলল কি যে, আমাদের মহারাজ এখনও বেঁচে আছেন সেই বিষয়ে কেউ জানতো না, শুধুমাত্র আমি জানতাম এবং আমাদের সম্রাট এবং সেনাপতি জানতেন। তবে এই বিষয়ে খবর তুমি কীভাবে জানলে? তুমি তো মেরি অঞ্চল থেকে বেরিয়ে হও না, আর এসব খবর মেরি অঞ্চলে আসার তো কোনো প্রশ্নই আসে না। তখন ফট্টাস বলল কি যে, কোল্ডারের অনুমতিতে আমি গিয়েছিলাম তোমাদের রাজ্যে খবর নিতে, আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বীরবল এসেছিল কয়েকদিন আগে আমাদের রাজ্যে এবং সে এসে মেনাহাতিকে জাগানোর জন্য সুপারিশ করে গিয়েছে, কিন্তু আমরা তো সিংহাসনের উত্তরাধিকারী ছাড়া কাউকে আমরা এটা করতে দেই না, তাই না? আর তোমরা যেহেতু এখানে বিনা অনুমতিতে প্রবেশ করে ফেলেছ, আর শুনেছি তুমি নাকি নিখোঁজ, তবে আমার যতটুকু মনে হয় পৃথিবীতে আবার খুব বড় একটা গণ্ডগোল লাগতে চলেছে। কি মনে করো? হানিফা তখন বলল, তা তো ঠিক আছেই, তবে প্রাণ বাঁচানোর জন্য শুকরিয়া। ফট্টাস তখন বলল, তো তোমরা এখানে কি করছো? হানিফা তখন বলল, আমরা এবার খোঁজ করতে এসেছি। শেষ যেবার এবাকে আমাদের সম্রাট ইকবাল খুঁজে পেয়েছিল তখন তিনি এইখান থেকে কোনো একটা আশেপাশের জায়গায় খুঁজে পেয়েছিলেন। তারপর তিনি কোথায় লুকিয়েছেন সেটা ওনার বন্ধু বলতে পারবে, কারণ ওই সময় ওনার বন্ধু ওনার সঙ্গে ছিলেন, যার কারণে ওনার এই বন্ধুকে আমরা সঙ্গে নিয়ে এসেছি। তখন ফট্টাস বলল কিছু, শোনো, এই মরু উপত্যকা এবং বরফে ঢাকা রাজ্য খুবই ভয়ানক, তোমরা এখান থেকে চলে যাও। এই একটা বিপদে পড়েছ, আমার ধারণা এবা এখানে নেই, এবা আরও ভেতরে রাখা আছে এবং সেই দুর্গম পাহাড়ি রাস্তা খুবই ভয়ানক।
আমার মনে হয় তুমি সেই জিনিসটা আনতে পারবা না। তুমি এখান থেকে চলে যাও, আর এখান থেকে দ্রুত বেরিয়ে যাও। আরও সামনে গেলে আরও বেশি বিপদে পড়বে। বন্ধু হিসেবে বলছি, এখন আমাকে যেতে হবে, কারণ কোল্ডার আমাকে জরুরি খবর পাঠিয়েছে এবং এই খবর কোল্ডারকে জানাতে হবে। আর তোমার সঙ্গে যে দেখা হয়েছে, ভালোই লাগলো দেখা হয়ে। বন্ধু, আমাদের রাজ্যে বেড়াতে এসো। তাই বলে তিনি সেখান থেকে তার পাখিটাতে চড়ে উড়ে চলে গেলেন। সবাই হাদবম্ব হয়ে বসে আছে। হানিফা সামনের দিকে আগাবে কিনা বুঝতে পারছে না, কারণ এরকম অনেক ধরনের জাল নাকি এই জায়গা পাতা আছে, যে জালের মধ্যে দিয়ে যে কোনো সাধারণ কেউ যেতে পারবে না এবার কাছাকাছি। তবে সে এতটুকু বুঝতে পারল যে সামনেই কোনো একটা জায়গায় এবার রাখা আছে, এবং সেখান পর্যন্ত পৌঁছানো তো সহজ নয়। আকাশ সীমানা এবং ভূমি সীমানা সমস্ত জায়গায় এত কড়া পাহারা এবং এত পরিমাণ ফাঁদ তৈরি করা হয়েছে যে কেউ সেখানে খুব সহজে পৌঁছাতে পারবে না। বিশাল আগুনের নদীর ওপর দিয়ে বয়ে চলা সেই হ্রদটিতে বসে আছে নাফ। নাফের সঙ্গে তার দুজন সঙ্গী আছে, এবং তাদের সঙ্গে রয়েছে এই আন্ডারগ্রাউন্ড রাজ্যের রাজা ফেমেন। ফেমেনের সঙ্গে যে রক্ষী গাড়িবহর রয়েছে, তার মধ্যে বিশাল আকৃতির দুটো দৈত্য রয়েছে। তারা উড়ে উড়ে আসছে। দৈত্যগুলোকে দেখলেই ভয় লাগে। যদি কোনো মানুষ এগুলোকে দেখে ফেলে তাহলে তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই দৈত্যগুলোকে ফেমেন কীভাবে যে রেখেছে সেটাই বুঝতে পারছি না। এর আগে কখনো নাফ দেখেনি। খানিক্ষণ বাদে আগুনের নদীর চারপাশে বেষ্টিত একটা বড় মহলের কাছে চলে আসলো। রাজ্যটা বিশাল বড়, এবং সেই বিশাল বড় রাজ্যের মাঝখানে এই রাজার বাড়ি, এবং এই রাজ্যের সমস্ত জিনেরাই এমন। তারা সেই বাড়ির ছাদের উপর ল্যান্ড করলো। চারিদিকে শুধুমাত্র আগুন এবং রক্তের নদী বয়ে চলেছে। বিষয়টা তাদের কাছে দেখে খুবই জঘন্যতম লাগলো, কারণ এরকম জঘন্য একটা জায়গা হতে পারে পৃথিবীতে? তারা শয়তান জিন সেটা তারা বিশ্বাস করে, তবে সে এখন পর্যন্ত যা কিছু দেখেছে প্রত্যেকটা জিনিস দেখেই তার কাছে খুব বীভৎস লাগছে। কারণ একটা জায়গা এমন আছে যে জায়গার মধ্যে কিছু সাজাপ্রাপ্ত জিনদেরকে সাজা দেওয়া হচ্ছে, আগুনের ভেতরে ঠেসে ঠেসে ডোবানো হচ্ছে। তারা চিৎকার করছে, যতবারই ওঠার চেষ্টা করছে ঠিক ততবারই তাদেরকে আগুনের ভেতরে চেপে ধরা হচ্ছে। শাস্তি করার জন্য এখানে আলাদা রকমের সাজা আছে, যদিও আগুনের তৈরি জিনেদের আগুনেরই পোড়ানো হচ্ছে, এবং তাদের শাস্তি এটাই। তারা সেখানে ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে তাদেরকে নামানোর জন্য দুজন জিন এগিয়ে আসলো, এবং সেই জিন দুটো আর কেউ নয়, তারা হচ্ছে মেয়ে জিন। এবং এই রাজ্যে যত জিনেরা কাজ করে প্রত্যেকটা মেয়ে জিন এবং দাসী। তারা এইখানে রাজ্যের সমস্ত জিনের মনোরঞ্জনের জন্য আছে এবং মনোরঞ্জন করে যায়। তাদেরকে তাদের রুমটা দেখিয়ে দেওয়া হলো। বলে কি যে তোমরা এখন এখানে বিশ্রাম করো, আমরা বিকেলবেলা রাজ্য পরিদর্শনে যাব। এখানে সকাল বিকাল নেই, কখন কি হয় কিছুই বোঝা যায় না। তবে এখানে প্রচুর পরিমাণ কালো জাদুর চর্চা হয়, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এরকম বিভৎস জিনিস দেখে নাফের মনেই হলো আধিরাজ খারাপ কোনো কাজ করেনি। কালো শক্তি তো আমরাও প্রয়োগ করি, কিন্তু এখানে যে পরিমাণ কালো শক্তির চর্চা করা হয় এরকম হয়তো পৃথিবীর আর কোথাও করা হয় না। পৃথিবীতে এটাই হচ্ছে কালো শক্তির উৎস, এবং যারা যারা কালো শক্তি প্রয়োগ করে তারা নিশ্চয়ই এখান থেকে ট্রেনিং নিয়ে যায়। এখানে অনেক কিছু দেখার আছে, এরকম আন্ডারগ্রাউন্ড রাজ্য। সব থেকে বড় কথা হচ্ছে তাদের যে হেডকোয়ার্টার্স আছে, তাদের হেডকোয়ার্টার্স তো এর থেকেও বড়, কিন্তু সেখানেও কালো শক্তি দিয়ে হয়তো আকাশ তৈরি করা, জমিন তৈরি করা। কিন্তু এখানের মতো এমন না, এরা নিশ্চয়ই শয়তানের চালা, ইবলিশের চালা, এটাই মনে হচ্ছিল নাফের। নাফ তার সঙ্গে থাকা দুইজন সেই রক্ষী জিনকে বলল কি যে তোমরা বিশ্রাম করো, আমি একটু বাহিরে থেকে ঘুরে আসছি, আর আমি যে বাহিরে গিয়েছি সেটা কোনোভাবেই ফেমেন যেন জানতে না পারে, ঠিক আছে? সে যদি আসে বলবে আমি বিশ্রাম করছি। তাই বলে সে জানালা দিয়ে আকাশে উড়াল দিল, আর তার কাছে কিছুই নেই। সে যদি বাইরে কোথাও ধরা খায় তাহলে নিশ্চয়ই তাকে ছিঁড়ে খাবে, কারণ ফেমেনের অনুমতি ব্যতীত সে এই সিংহাসন বা এই বিল্ডিং থেকে বেরিয়েছে। কারণ এখানে পরতে পরতে রয়েছে সমস্ত ধরনের কালো জাদুর ছোঁয়া, এবং কোথায় কি হয় সে কিছুই বুঝতে পারছে না। সে কেন বেরিয়েছে সেটাও বুঝতে পারছে না। রাজ্য ঘোরার জন্য, সে যদি ঘোরার জন্য বের হয় তাহলে তো সে ওইখান থেকে তার সঙ্গেই বের হতে পারত। তাহলে তার উদ্দেশ্য কি? সে কি জন্য কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ল? পৃথিবীর সমস্ত দর্পি স্টেশনগুলো ঘুরে ফিরে মেফো কুরুলুস রাজ্যের সীমান্তে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগেই তারা 3টি রাজ্য দখল করেছে, এবং সেসব রাজ্য প্লেসমেন্টের কাজ চলছে, কারণ একে একে তারা কুরুলুস রাজ্যের সমস্ত বর্ডার দখল করে ফেলবে, সেটাই তার চিন্তা। আর এখন যা পরিবেশ দেখা যাচ্ছে তাতে করে তাদের শক্তি কুরুলুস রাজ্য থেকে বেশি হয়ে যাচ্ছে,
কারণ একটু আগেই দূত খবর নিয়ে এসেছে যে আন্ডারগ্রাউন্ড রাজ্য এখন সম্পূর্ণরূপে তাদের কন্ট্রোলে আছে এবং তারা সম্রাট ক্যান্টিলিয়ার কথা শোনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। একমাত্র আন্ডারগ্রাউন্ড রাজ্যের জন্যই শয়তানের পৃথিবী এতদিনে এত বড় হয়ে উঠেছে। অন্যান্য যেসব কিংডম ছিল প্রত্যেকটা কিংডম জায়গা মতো প্লেসমেন্টে বসেছে। শুধুমাত্র মাফতা এবং নাড়ুর রাজ্যকে নিয়ে এই 3টা রাজ্য দখল করা হয়েছে, কারণ এরা হচ্ছে এই বর্ডার বেষ্টিত অঞ্চল। এবং মাফতা এবং মারুকে তো এর আগেই তারা দখল করেছিল এবং তাদেরকে মুক্ত করেছিল এখান থেকে। এবং যত ধরনের জিন ছিল যারা কিনা শয়তানের চালাচ্ছিল তারা তো সব কুলুস রাজ্যের মধ্যে চলে গিয়েছিল। তাদেরকে একে একে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে পৃথিবীর সমস্ত শয়তান জিনেরা একত্রিত হয়ে যাচ্ছে। মেফো বিষয়গুলো দেখে অনেক খুশি হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই আসমানে উড়াল দিল তার সমস্ত কালো শক্তি নিয়ে। তার সঙ্গে সবসময় 20 থেকে 30 জন জিন লেগে থাকে এবং সেগুলোকে বাইরে থেকে দেখতে এক ধরনের কালো ধোঁয়ার মতো লাগে। সে চাইলেই আকাশে উঠতে পারে এসব জিনেদের কালো শক্তির বলে, এবং তার মধ্যে এই ধরনের বিশেষ ক্ষমতা আছে। তার বাবা চাইলেও এগুলো করতে পারত এবং তার থেকে বেশি ক্ষমতা সে নিজে নিয়ে জন্মগ্রহণ করেছেন। এবং সে একটা জিনের সন্তান নাকি মানুষের সন্তান সেটা বলতে পারবে না, কারণ তার বাবা কার সঙ্গে না থাক এসব বিষয় সে ভাবতে ইচ্ছে করছে না, কারণ তার মধ্যে এত শক্তি। সে নিশ্চয়ই না থাক এসব জিনিস এখন ভাবতে ভালো লাগছে না। কিন্তু মেফোর মাঝে মধ্যে এমন হয় সে এমন এমন স্বপ্ন দেখে যেগুলো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তাহলে কি সে কি একজন মানুষের সন্তান, নাকি কালোজাদি দিয়ে তৈরি করা কোনো সন্তান, নাকি কোনো জিনের সন্তান, নাকি সে দর্পি? মেফোর কিছু ভাবতে ভালো লাগছে না। সে সঙ্গে সঙ্গেই দক্ষিণের ব্রাজিলের সেই হেডকোয়ার্টার্সের দিকে উড়াল দিল। খানিক্ষণ বাদে হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়ে সে ভেতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। সে তার বাবার কাছে অনেকবার প্রশ্ন করেছে, বাবা আমার মাকে তুমি কোথায় রেখেছ? কিন্তু কোনোভাবেই কোনো দিন তাকে তার মার কথা সে জানায়নি। তার বাবা আলকিসের কাছে অসংখ্যবার জিজ্ঞেস করছে, বাবা আমার মা কোথায়? কিন্তু কোনোভাবেই সে আসলে তার মাকে কোনোদিন খুঁজে পায়নি বা দেখতেও পায়নি। তার মা কোথায় আছে? অসংখ্য বছর ধরে তার মাকে খুঁজে বেরিয়েছে সে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। সে দাঁড়িয়ে আছে হেডকোয়ার্টার্সের বাইরে। খানিক্ষণ বাদে ভেতরে প্রবেশ করলো। তার মনটা আজকে ভীষণ খারাপ, কারণ হচ্ছে তার মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। সে কি ক্যান্টিলিয়ার কাছে জিজ্ঞেস করবে গিয়ে তার মাকে এবং তার পরিচয় কি, আর কেনই বা ক্যান্টিলিয়া তাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে? সে কিছুই বুঝতে পারছে না। সে ক্যান্টিলিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। বলল কি যে, সম্রাট, আমাদের 3টি রাজ্য দখল করে নিয়েছি, আর নাফ গিয়েছে আন্ডারগ্রাউন্ডের রাজ্যে। সেখানের অবস্থাও প্রতিকূলে আছে। আমাদের রাজ্য আস্তে আস্তে করে বেড়ে উঠছে এবং আমরা খুব অতি সত্বরই কুলুস রাজ্যে হামলা করার জন্য তৈরি হতে পারবো। দর্পি স্টেশনগুলোতে সব ধরনের দর্পির প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে আমরা। আশা করা যাচ্ছে আর 1-2 বছরের মধ্যে। সঙ্গে সঙ্গে ক্যান্টিলিয়া বলে উঠল, 1-2 বছর না, আমাদের খুব দ্রুতই কুলুস রাজ্যে হামলা করতে হবে। তবে কুলুস রাজ্যের সঙ্গে পেরে ওঠার মতো ক্ষমতা আমরা এখনো তৈরি করতে পারিনি। মেফো তখন বলল, মহারাজ, আমরা আন্ডারগ্রাউন্ডে বেশ কিছু দৈত্য পেয়েছি, আর সবথেকে মজার খবর হচ্ছে গিয়ে বীরবল গিয়েছিল সেই স্থানে মেনাহাতিকে জাগানোর জন্য, কিন্তু মেনাহাতি বীরবলকে ফিরিয়ে দিয়েছে। তার যে সম্রাট আছে কোল্ডার, সে কোল্ডারই তাকে ফিরিয়ে দিয়েছে। এই কথা সেখানকার থাকা একজন দৈত্য আমাদেরকে জানিয়েছে, যে কিনা আমাদের হয়ে কাজ করে। আমাদের সব জায়গায় এজেন্ট আছে, তবে আমাদের মূল শক্তি এখন আন্ডারগ্রাউন্ড। সেখান থেকে আমাদেরকে জিনগুলোকে বের করতে হবে এবং প্ল্যান করে আগাতে হবে। যেভাবেই হোক আমাদের পুরো মুসলিম সাম্রাজ্যের সিংহাসন দখল করতেই হবে। এটার উপর এখন অনেকেরই নজর রয়েছে। সঙ্গে সঙ্গেই ক্যান্টিলিয়া বলল কি যে, হ্যাঁ, আমরা খুব দ্রুতই এটাকে দখল করব, খুব দ্রুতই দখল করব। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 5। এপিসোড নাম্বার 6-এ কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের কাছে এপিসোড নাম্বার 5 কেমন লাগলো এবং এতদিন পর্যন্ত যে গল্পগুলো শুনেছেন 1 থেকে 5 পর্যন্ত, সবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগছে কিনা জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। পর্ব নাম্বার 6 কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।